আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি আজকে রায়মাটির প্রশ্ন বিচিত্রা 2025 সালে ফার্স্ট সেমিস্টারে ভূগোলের একটা পেজ তোমাদের সামনে তুলে ধরছি। 297 পেজ এবং 8 নম্বর স্কুল আলিপুরদুয়ার হাই স্কুল। প্রথমে রয়েছে ভূত্বক ও গুণমণ্ডলের উপর অংশ নিয়ে গঠিত স্তরটির নাম হচ্ছে শিলামণ্ডল। দ্বিতীয়ত হচ্ছে শিলামণ্ডলের গভীরতা কত? শিলামণ্ডলের গভীরতা 3500 কিলোমিটার প্রায়। 3 নম্বর কি না, ভূত্বকের সবচেয়ে বেশি পরিমাণে আছে কি? অক্সিজেন। 4 নম্বর হচ্ছে রাশিয়ার কলা উপদ্বীপের গভীরতম কৃত্রিম গর্তটি গভীরতা হচ্ছে 12 কিলোমিটার। আচ্ছা, 5 হচ্ছে সীমাস্তরের ঘনত্ব 2.9 গ্রাম আর ঘন সেন্টিমিটার। 6 নম্বর হচ্ছে লোহা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, যার জন্য নিফে নাম। 2 এ অতি সংক্ষিপ্ত উত্তর, নেপালের রাজধানী নাম কাঠমান্ডু। দ্বিতীয়টা কি, ভারতে এমন একটি প্রতিবেশী দেশের নাম যার সমুদ্র বন্দর নেই, নেপাল, ভুটান। শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ হলে রাইট চিহ্ন এবং ভুল হলে ক্রস চিহ্ন দিচ্ছি। মায়ানমারের প্রধান নদীর নাম মহাবলী গঙ্গা, এটা ভুল, ইরাবতী হবে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের প্রধান শিল্প হচ্ছে পাট শিল্প, ঠিকই আছে। 3 নম্বর হচ্ছে বাংলাদেশ কী কী পণ্য রপ্তানি করে? কাঁচা পাট, কাগজ, তামাক, চামড়া, ইলিশ মাছ, সুপারি প্রভৃতি ভারতে রপ্তানি করে। আচ্ছা, সার্ক কি? সার্ক হচ্ছে একটা সার্কের পুরো নাম বলতে হবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী পরিষদ হচ্ছে সার্ক। সার্কের প্রধান উদ্দেশ্য হচ্ছে, সার্কের গঠিত হচ্ছে 1985 সালে, তোমার 1985 সালে 8ই ডিসেম্বর। আর কি না, সার্কের প্রধান সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডু। আর কি না, এর উদ্দেশ্যটা হচ্ছে তোমার সার্কের সদস্যভুক্ত দেশের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো, ব্যবসা বাণিজ্য উন্নয়ন ঘটানো, শান্তিপূর্ণ অবস্থান, এই সমস্ত। দ্বিতীয় হচ্ছে নেপালের পর্যটন শিল্প। নেপালের প্রধান শিল্প হচ্ছে পর্যটন। পর্যটনের উপর ভিত্তি করে অর্থনীতি নির্ভর করে। তাছাড়া নেপাল পর্বতঘেরা দেশটি 8টি বড় পর্বতশৃঙ্গের মধ্যে, মানে 10টি বড় পর্বতশৃঙ্গের মধ্যে 8টি এখানে অবস্থান করছে। তাছাড়া এখানে বিরাটনগর, জনকপুর, লুম্বিনী প্রভৃতি পোখরা স্থানগুলো রয়েছে বিখ্যাত জায়গা, যেটা পর্যটকদের আকর্ষণীয়। অ্যাকচুয়ালি জানতামই না, আমরা পাঁচ সঞ্চালন বুঝতে পারি না কেন। আর পাঁচ সঞ্চালন একটা বড় পাতের তুলনায় আমরা খুব নগণ্য, ক্ষুদ্র প্রকৃতি, তাই পাঁচ সঞ্চালন। তাছাড়া পাতের সঞ্চালনটা খুব দীর্ঘতিত হয়ে থাকে, কয়েক সেন্টিমিটার করে, তাই বুঝতে পারি না। বছরে হয়ে থাকে কয়েক সেন্টিমিটার। হচ্ছে সক্রিয়তার ভিত্তিতে আমরা শ্রেণী বিভাগ, এটা আমি বলেছি। সক্রিয়, সুপ্ত, মৃত 3 প্রকার আগ্নেয়গিরি, তাদের সংজ্ঞা এবং তাদের উদাহরণ দিতে হবে। অভিসারী অপসারী পাত সীমানার মধ্যে পার্থক্য। অভিসারী পাত সীমানা কিনা, যে পাত সীমানা বরাবর দুটো পাত পরস্পর অগ্রসর হয় একে অপরের দিকে, তাকে বলা অভিসারী। অপসারী দুটো পাত যখন একে অপরের বিপরীত দিকে সরে যায়, অপসারী। অভিসারী পাত সীমানা পাতের ধ্বংস হয়, এক্ষেত্রে পাতের গঠন হয়। এটা হচ্ছে গঠনাত্মক, এটা ধ্বংসাত্মক পাত সীমানা, এটা হচ্ছে গঠনাত্মক পাত সীমানা। আর কি না, ভূমিকম্প বেশি লক্ষ্য করা যায় অভিসারী পাত সীমানা, অপসারী পাত সীমানার তুলনামূলক কম। অভিসারী পাত সীমানায় যেমন আমরা দেখতে পাবো যে অভিসারী ইউরেশিয়া এবং ভারতীয় পাতের অভিসারী সীমান্তে হিমালয়ের জন্ম হয়েছে। অবসরী পাত সীমানায় আমরা দেখতে পাবো মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হয়েছে। যাই হোক, এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে দিলাম। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার বা কমেন্ট এবং হচ্ছে লাইক করে দিও। সকলে ভালো থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।